টাকা নাও কিনা। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, কিচেন টিপস দিয়ে সাজিয়েছি। ফার্স্টেই একটা পুরাতন ফ্রাই প্যান নিয়ে শুরু করলাম। 2 বছরের এই জং ধরা পুরাতন ফ্রাই প্যানটা আমি কীভাবে নতুন করে নিলাম সেটাই দেখাবো। দাঁত মাজার যে পেস্ট, সেটা, লবণ, বাসন মাজার সাবান, আর এটা হচ্ছে কিচেন পরিষ্কার করার একটা লিকুইড। এটা যদি না থাকে, বাংলাদেশে তো এই ধরনের লিকুইড পাওয়া যায় না। বেকিং সোডা দিলে একই রকম কাজ করবে। শুধু দাঁত মাজার পেস্ট, বেকিং সোডা আর বাসন মাজার সাবান দিয়ে এটা করা যায়। তো আমার কাছে যা যা ছিল, মানে হাতের কাছে আছে, তাই আমি সব কিছু দিয়েই ট্রাই করছি। সব কিছু দিয়ে আমি এভাবে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই তারের চুলা দিয়ে ভালো করে ঘষে মেজে এটাকে পরিষ্কার করব। ফ্রাই প্যান যতই ক্লিন করে রাখো না কেন, এরকম অবস্থা হয়ে যায়। আর এর কারণটা হচ্ছে, আমরা সব সময় ড্রাই জিনিস ফ্রাই প্যানে রুটি বা তেলের জিনিস রান্না করি, সেই কারণে নিচ দিয়ে পুরা লেগে যায়। জামাই সাহেব আমার সাথে বাজি ধরেছেন, এটা নাকি ঠিক হবে না। উনি আমাকে বলছিলেন যে এটা এত বাজে অবস্থা হয়ে গেছে, ফেলে দেও, আমি তোমাকে টাকা দিব, নতুন একটা কিনে নিও। তো আমি ওনাকে বললাম যে একটু ট্রাই করে দেখি, যদি আমি ক্লিন করতে পারি তো তুমি আমাকে নতুন একটা কেনার টাকা দিবে, আর যদি না পারি তাহলে তো আর দেওয়ার দরকার নাই। অনেকক্ষণ ঘষা মাজা করার পরে আমি এটা ক্লিন করতে পেরেছি। এত খুশি লাগছে, আমি আসলে ভাবিনি যে এটা এত পরিষ্কার হবে। আমি ভেবেছিলাম হয়তো একটু পরিষ্কার হবে, এটা তো একেবারে নতুনই হয়ে গেছে। আসলে আমার কোনো বাসনই এই অবস্থায় বা এই পর্যায়ে আসে না, আমি সবসময় ক্লিন করে রাখি। কিন্তু এই ফ্রাই প্যানটা কীভাবে যে এত বাজে অবস্থা হয়ে গেছে খেয়াল করিনি। যাই হোক, ক্লিন করে নিলাম। উপরে এই ননস্টিকে আবার তার দিয়ে ঘষা দিও না, তাহলে ননস্টিকটা উঠে যাবে। উপরের অংশ পরিষ্কার করার জন্য আমি পানি দিয়ে তারপরে বাসন মাজার যে লিকুইড, সেটা দিয়ে 2 মিনিট জাল করে নিয়েছি। এই তো পরিষ্কার হয়ে গেছে। বিশ্বাস করবে কিনা জানি না, আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি কি থেকে কি পর্যায়ে নিয়ে এসেছি এই ফ্রাই প্যানটার। কালকে আরও একটু পরিষ্কার করে নিলে একেবারে 100% ক্লিন হয়ে যাবে। তোমার বাদের টাকা নাও কিনা। বুঝছো নি, তাও বাদে ঠিক আছে। সুন্দর তুই। এখন আরও কিছু টিপস শেয়ার করি। এই স্টিলের বাসন পুরা লেগে গেলে কিভাবে ক্লিন করতে হয়। স্টিলের বাসনে দেখা যায় যে একটু অসতর্ক হলে পুরা লেগে যায়। তো এই যে একটু তরকারি আছে, আমি গরম করতে গিয়ে এই বাসনটা একটু পুরা লেগে গেছে। আর এটা রাতে ভাত রান্না করেছিলাম, আগুনটা কমিয়ে আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য গিয়েছি, আর ভুলে গেছি। এসে দেখি যে পাতের এক সাইডে পুরা লেগে গেছে। তো এটা আমি রেখে দিয়েছিলাম, মনে মনে রাত থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজ একটা কিচেন টিপস নিয়ে ভিডিও শেয়ার করব। তো এখানে দিয়েছি হোয়াইট যে ভিনেগার, সেটা, আর লবণ। বাসন ধোয়ার যে লিকুইড, সেটা দিয়েছি। যদি বাসায় বেকিং সোডা থাকে তাহলে অবশ্যই একটু দিও। আমার বাসায় নেই, তাই আর এড করতে পারিনি। তো এটা রেস্টে রেখে দিলাম 10 মিনিট। এই ফাঁকে আমার ছেলে মেয়েকে খাইয়ে আসলাম। এটা বাসন মাজার একটা স্টাফ, এটা না থাকলেও না দিলে হবে। আসলে সবার বাসায় তো আর সব কিছু থাকে না, তো এটা যদি না থাকে তাহলে বাসন ধোয়ার যে সাবান বা লিকুইড, সেটা দিয়ে ঘষা দিলেই এটা ক্লিন হয়ে যাবে। ইদানিং দেখলাম সবাই কিচেন টিপস নিয়ে ভিডিও বানাচ্ছেন, সবার ব্লগ দেখি আর মনে মনে ঠিক করে যে আমিও বানাবো। আমি টুকটাক যা পারি আমার এই 6 বছরের সংসার জীবনের অভিজ্ঞতা থেকেই শেয়ার করলাম। অনেকেই এই সব কিছু জানেন, আর যারা কি না জানেন না তাদের জন্য উপকারে আসবে। আর এটা যে আহামরি কিছু সেটা না, তবে জানা থাকলে দেখা যায় যে রান্নার কাজে অনেক হেল্প হয়। এই তো স্টিলের বাসনও পরিষ্কার করা হয়ে গেছে।
আর একটা কাজ করতে পারবে, এই স্টিলের বাসন যদি পুড়ে যায় তাহলে অল্প পানি দিয়ে বাসন মাজার সাবান বা কাপড় ধোয়ার পাউডার দিয়ে 2 মিনিট জাল করে নিলেই পুরা বাসনটা পরিষ্কার হয়ে যায়। এতক্ষণ তো বাসন ক্লিন করে দেখালাম, এখন ঢাকনা কিভাবে আমি ক্লিন করি সেটাই দেখাই। এই যে ঢাকনার সাইড দিয়ে ময়লা দাগ পড়ে গেছে, তো এখানে হচ্ছে আমি দিয়েছি দাঁত মাজার যে পেস্ট, যে কোনো ধরনের পেস্ট দিলে হবে, লাগিয়ে 2 মিনিট রেখে দেবো। এই দাঁত মাজার পেস্টটা অনেক কাজে ইউজ করা যায়। তো এই যে আমার কাপের নিচের দিকেও একটু লাল হয়ে গেছে, একটু কুচাকুচি করছিলাম, যদি সাদা কালারের কোনো কিছু থাকতো তাহলে সুন্দরভাবে তফাৎটা দেখা যেত। আমার সব কিছুই ক্লিন করে রাখে তাই আর পাইনি। তো হোয়াইট কালারের প্লেট বা বাটির মধ্যে দেখবে কয়েকদিন ইউজ করার পরে নিচের দিকে বা হির যে আছে সেটার মধ্যে হলুদ কালারের দাগ পড়ে যায়। দাঁত মাজার পেস্ট দিয়ে 2 মিনিট রেখে দিলে পরে বাসন মাজার সাবান দিয়ে কষা দিলেই এটা নতুনের মতো হয়ে যায়, দাগটাও একেবারে উঠে যায়। তো 2 মিনিট পরে হচ্ছে আমি ভালো করে তারে চুলা দিয়ে মেজে নিয়েছি। এই যে দেখাই একেবারে নতুন হয়ে গেছে। আমার আজকের ব্লগটা একটু হলেও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশে থেকো প্লিজ। এখন বেসিন আর এই চুলাটা পরিষ্কার করব। চুলা আমি প্রত্যেকদিন রান্নার আগে পরিষ্কার করি, কিন্তু সপ্তাহ বা 15 দিনে একদিন হচ্ছে ভালো করে ডিপ ক্লিন করি। কাল আর পরিষ্কার করে নিই, আজ ভিডিও করব সেই কারণে। কারণ পরিষ্কার করা থাকলে তখন আর কোনো কিছু ক্লিন করলে তফাৎটা বোঝা যায় না। এখন চুলার যে নাট বল্টু আছে এগুলা অনেক বেশি প্যারা দেয়, কি বলবো, যাদের চুলা আছে ওনারা জানেন। এই যে একটু কিছু পড়লেই এটা শুকিয়ে দাগ পড়ে যায়। তো এখানে আমি এই হালকা গরম পানির মধ্যে লবণ দিয়েছি, তারপরে এই বাসন মাজার যে লিকুইড সেটা দিয়ে হচ্ছে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এই চুলাটা এখন পরিষ্কার করি। চুলা পরিষ্কার করার এই লিকুইড দিয়ে 2 মিনিট রেখে দেবো, তাহলে অটোমেটিক্যালি যে তরকারির দাগ আছে সেটা উঠে আসে। যদি বাসায় চুলা ক্লিন করার লিকুইড না থাকে তাহলে বেকিং সোডা, বাসন মাজার সাবান মিক্স করে লাগিয়ে রেখে দিলেই হচ্ছে 5 মিনিট পরে ক্লিন করে নিলে এটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, একটা কথা মনে পড়েছে, বাংলাদেশে দেখবেন যে কাপড় ধোয়া যে চাকা সাবান পাওয়া যায়, এখন এই সাবানগুলো আছে কি না জানি না, তবে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন হচ্ছে এগুলা ইউজ করতাম। বাসন, স্টিলের বাসন বা স্টিলের কোনো কিছু হচ্ছে এই সাবান দিয়ে ক্লিন করলে অনেক অনেক সুন্দর চকচক করতো। আমি স্পেন আসার পরে প্রথম 2টা ভাড়া বাসায় ছিলাম, সেই বাসা হচ্ছে ইলেকট্রিক চুলা ছিল। তখন মনে মনে ভাবতাম, ইস, আমার যদি এই গ্যাসের চুলা থাকতো তাহলে হয়তো ক্লিন করার কষ্টটা একটু কম হতো, কারণ ইলেকট্রিক চুলার মধ্যে কোনো কিছু পড়লে একটু কষ্ট হয় ক্লিন করতে। ওরে বাবা, এই বাসায় আসার পরে তো আমার এই গ্যাসের চুলা পেয়ে প্রথমে তো অনেক খুশি, কিন্তু এখন এই নাট বল্টুগুলা ক্লিন করতে গিয়ে আমার হাতের 12টা বেজে যায়। মানে ছোট ছোট জিনিস তো ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়। আচ্ছা, এখন রান্নার কাজ সহজ করার জন্য বা সময় বাঁচানোর জন্য কিছু টিপস শেয়ার করি। তো এই যে দুপুরের জন্য আমি ভাত বসিয়েছি, আজ হচ্ছে আলু ভর্তা আর ডিম ভর্তা করব। তো এক্সট্রা করে এগুলা সিদ্ধ না করে এই যে ভাতের সাথে আমি দিয়ে দিয়েছি। ভাত সিদ্ধ হয়ে গেল, সাথে আমার আলু ডিমও সিদ্ধ হয়ে গেল এক্সট্রা করে, আর গ্যাসের অপচয় হলো না, সময়ও বাঁচলো, একসাথে 2 কাজ হয়ে গেল। আমি এটা প্রায় করি, ভাতের সাথে একটা ডিম সিদ্ধ করে প্রত্যেকদিন খাই। একটা করে প্রত্যেকদিন আলাদা করে সিদ্ধ করতে ভালো লাগে না, তো ভাতের সাথে দিয়ে দিলে হয়ে যায়। কাজ করতে গিয়ে শরীর থেকে যে এনার্জি বের হয় সেগুলো তো আবার ঢুকাতে হবে, তাই না? কম বয়সে ডাক্তারের চেম্বারে দৌড়াদৌড়ি করতে না চাইলে শরীরকে ফিট যদি রাখতে চাও তাহলে এই ছোট ছোট জিনিসগুলো নিজের জন্য করবে, দেখবে যে শরীর ভালো থাকবে। প্রত্যেকদিন কম হলেও একটা ডিম, আর রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খেয়ে তারপরে ঘুমাবে। সারাটা দিন যে সংসারে এত কাজকর্ম করি, শরীরে তো একটু পুষ্টিরও দরকার আছে, তাই না? ভর্তার জন্য মরিচ ফ্রাই করছি, তো একসাথে অনেকগুলা ফ্রাই করে একটা বক্সে রেখে দিচ্ছি, নেক্সট ডে খেতে পারবো। অনেক দিন কিন্তু এভাবে ভালো থাকে। মাঝে মধ্যে খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু 1টা 2টা করে ফ্রাই করব, আলসামি করে আর ফ্রাই করা হয় না। তো এভাবে রেখে দিলে 2-3 মাসের মতো খেতে পারবে। তো এই তো একটা দিয়ে ভর্তা করব আর একটা আমি খেয়ে নিলাম।
রান্নার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা এখন করে রাখবো। তার আগে আরও একটা টিপস দিই, এই চাকুটা হচ্ছে আমাদের বিদেশিদের জান। এটা ছাড়া তো কোনো কিছু করাই অসম্ভব। আমি কীভাবে চাকু দাঁড় দেই সেটাই দেখাই। এই যে ফয়েল পেপার একটু নিয়ে তারপরে এই চাকুটা এটার মধ্যে 1 মিনিট বা 2 মিনিট কষা দিলেই দেখবে দাঁড় হয়ে গেছে। আমার এই টিপসগুলোর মধ্যে কার কোনটা জানা আছে আর কার কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। রান্না করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে পেঁয়াজ। এটা যদি রান্নার আগে কেউ কেটে দেয় বা কাটা থাকে তাহলে এত শান্তি লাগে, চটপট রান্নাটা বসিয়ে দেওয়া যায়। আমার ছেলে মেয়ে হওয়ার আগে কিন্তু এটা করতাম না, বিশেষ করে বাচ্চা হওয়ার পরেই এটা শুরু করেছি, কারণ একা হাতে সব কিছুই করতে হয়। এই টুকটাক জিনিসগুলো যদি আগে থেকে করে রাখা যায় তাহলে নিজের উপর প্রেশারটা একটু কম পড়ে। তো আমি পেঁয়াজ হচ্ছে 20 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কাটার সময় চোখ দিয়ে পানি পড়ে না, পেঁয়াজের খোসাটাও সুন্দর মতো ছুটে আসে। তারপরে রসুন দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর এই মেশিনটা হচ্ছে আঙুল দিয়ে কেউ কখনো ক্লিন করবে না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। বাংলাদেশে পেঁয়াজ ক্লিন করার পরে আমি এই আঙুল ঢুকিয়ে চেয়েছিলাম যে ক্লিন করে আনার জন্য, কিন্তু লাইনটা হচ্ছে চুইস দেওয়া ছিল, আমি আর খেয়াল করিনি। আর চাপ পরে আমার আঙুলটা হচ্ছে 2 টুকরা, মানে একটু লাগানো ছিল 2 টুকরা হয়ে গিয়েছিল। তো আল্লাহ হচ্ছেন আমার আঙুলটা জোড়া লাগিয়ে দিয়েছেন, আল্লাহ দরবারে শুকরিয়া। সেই ঘটনার পর থেকেই আমার আকল হয়ে গেছে। নতুন নতুন সংসার স্টার্ট করলে কত ভুল হয়, কত দুর্ঘটনা ঘটে, তারপরে একটা সময় একেবারে পাকা গৃহিণী হয়ে যায় আমরা। এখন পেঁয়াজ ব্লেন্ডার করার পরে আমি এই ব্লেন্ডারটা একটা ব্রাশ দিয়ে ক্লিন করি। সব শেষে আমার এই কাটিং বোর্ডগুলো কীভাবে সুন্দর আর পরিষ্কার করে রাখি সেটাই দেখাই। বাসন মাজার লিকুইড আর লবণ দিয়ে 2 মিনিট রেখে দেব। এই কাটিং বোর্ডগুলো বাজার থেকে আনার পরে অনেক সুন্দর থাকে, চকচক করে, কিছুদিন ইউজ করার পরে নষ্ট হয়ে যায়। তো একটু যত্ন আর কেয়ার করে রাখলে অনেক দিন ভালো থাকে। যত্নে রাখলে সব জিনিসই সুন্দর থাকে, সেটা জিনিস হোক বা সম্পর্ক। বোর্ডটা তারের চুলা দিয়ে ভালো করে ঘষে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। এখন রান্নার যে তেল আছে সেটা দিয়ে মুছে দিচ্ছি। এই কাটিং বোর্ডগুলা এভাবেই রেখে দেব, আজ আর কোনো কাজ করব না এটার মধ্যে। সারা রাত এভাবে থাকলে তেলটা শুষে নেবে আর হচ্ছে চকচক করবে। এই তো ছোট ছোট কিছু টিপস দিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। আর যদি আমার আজকের ব্লগটা ভালো লাগে তাহলে জানিও, নেক্সট এরকম আরও ভিডিও বানানোর চেষ্টা করব।